আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে। দর্শক, আমার আজকের ভিডিওটা চরম আকারে দুর্দান্ত হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আপনারা অনেকগুলো ইনফরমেশান জানতে পারবেন। আজকে কিন্তু আপনারা বলতে পারেন আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা কয়েকদিনের ভিডিও একদিনে জানতে পারছেন। মানে আমি যে ভিডিওটা আজকে দিচ্ছি, আমি চাইলেই বা আরও অন্য 10জন হলে এই ভিডিওটাকে ভেঙে ভেঙে সেগমেন্ট করে করে এক একটা কন্টেন্টকে 10 দিন ধরে ভিডিও দিতে পারতো চাইলেই, কিন্তু আমি সেটা করবো না। কারণ দর্শক, আমি একটা জিনিস সবসময় বলি, আমি টাইম সেন্সকে খুব গুরুত্ব দিই। আমি আপনাদের সময়টাকে নষ্ট করার কোনো রকম অপচেষ্টা করি না। সো চিন্তা করেছি একসাথে অনেকগুলো জিনিস আজকে আমি আমার এই এক ভিডিওতে তুলে ধরবো। কী কী বিষয় আমি সব কিছু আগে বলবো না, বললে কিন্তু মিস্ট্রিটা আগেই নষ্ট হয়ে যায়। ভিডিওর ভিতরে আপনার ডিটেলস জানতে পারবেন, বা ছোট্ট কিছু ক্লু দিয়ে দিই কী কী দেখবেন আজকে। আজকে আমি আপনাদেরকে জানাবো ফাতেহা নাজনীন এবং তার মা নাজমা বেগম দুইজন মিলে কিভাবে করে বাপ্পি আর তিশাকে রোস্ট করেছে, বিশেষ করে তানজিলাকে। তানজিলার মতো বেয়াদব একটা মেয়েকে, চরম রুক্ষ একটা মেয়ে, নিজেকে অনেক কিছু মনে করে। আসলে তানজিলার সামান্য যে পাবলিক টয়লেটে গেলেও যে আমরা একটা 10 টাকা দিয়ে যাই, ওই মূল্যটা তানজিলার আছে বলে আমার মনে হয় না। ঠিক আছে, একদম বেশরম একটা মেয়ে আর কি। তো এই তানজিলা এবং বাপ্পি তিশাকে নাজমা বেগম ফাতিহা নাজনীন দুজন মিলে চরম ধুলাই করেছে, চরম ওয়াশ করেছে, এবং ফাতিহা নাজনীন হাসতে হাসতে অনেকগুলো খোঁচা মেরে দিয়েছে দর্শক। এই খোঁচাগুলো আমি পয়েন্ট আউট করেছি, প্রত্যেকটা জিনিস আজকে তুলে ধরবো। এবং বাপ্পির মা, সেও কিন্তু অনেকগুলো কথা বলে দিচ্ছিল, পাশ থেকে বসে ফাতিহা নাজনীন অনেকবার হাত চাপা দিয়েছে, যেগুলো বলা যাবে না, শিখিয়ে দিচ্ছিল। সো অনেকগুলো জিনিস তাদের এই ভিডিও থেকে জানা গিয়েছে, যেগুলো আজকে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনাদের সাথে। পাশাপাশি যেটা থাকবে সেটা হচ্ছে মিমকে নিয়ে। মিমের মনে রাজকে ধরেছে। মিম রাজের সামনে ছোট্ট ছোট্ট ড্রেস, আসলে ওকে ড্রেস বলা যায় না, আপনারা ওগুলোকে নাইটিও বলতে পারেন, বা কি বলবো দর্শক, আসলে এমন এমন গেঞ্জি পরেছে যে গেঞ্জি পরার কারণে মিমের কোমরটা পর্যন্ত ঢাকা পড়েনি। এই সাইজের গেঞ্জি পরেছে মিম আর কি, ঠিক আছে, যে কোমরটা পর্যন্ত উদাম হয়ে আছে আর কি তার। আর নিচে একটা ট্রাউজার পরেছে, সেটাও গেঞ্জি কাপড়ের, একদম যত রকমের শেপ আছে সব কিছু দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, সবই বোঝা যাচ্ছে। এবং এটা কার সামনে পড়েছে? রাজের সামনে। রাজকে সে তার পিছুয়ারা প্রদর্শন করছে আর কি, যে দেখো আমার পিছুয়ারাটা দেখো একটু, ঠিক আছে, এটা রাজকে সে দেখাচ্ছে। রাজকে তার মনে ধরেছে, বারবার বলছে রাজের সাথে আমার অনেক মিল আছে, অনেক মিল আছে। আর রাজকেও দেখলাম সেও উদাম গায়ে বসে আছে, ঠিক আছে, একদম খালি গা, তারও কিছু নেই, মিমেরও শরীরে কিছু নেই। দুজনেরই দুজনকে ভালো লেগেছে, কোন দিন না আবার কোন দিন সব ওলটপালট হয়ে যায় আমি নিজেও জানি না। ওইটাই তো ওলটপালট পরিবার। তো এগুলো তো জানবেন। সব কিছুর মধ্যে একটা দুঃখের কথা বলে দিব আবদিয়াকে নিয়ে, সেটা আমি ভিডিওর ভিতরে বলবো। আমি আসলে আবদিয়াকে নিয়ে এই কথাগুলো সহ্য করতে পারছি না দর্শক। দেখার পর না মনে হচ্ছে যদি আমার কাছে ক্ষমতা থাকতো, সত্যি যদি ক্ষমতা থাকতো, আমি কি নিজে আবদিয়াকে নিয়ে আসতাম। আমারও সহ্য হচ্ছে না দর্শক। হ্যাঁ, এর সাইডে এখন আমি মনে করি দর্শক, যদি আপনাদের মধ্যে কেউ মানবাধিকার কর্মী না থাকেন বা কেউ যদি স্টেপ না নেন, দিন শেষে আমাকে নিতে হবে, এরকম একটা অবস্থায় এখন অবস্থা দাঁড়িয়েছে আর কি। আবদিয়ার জন্য এখন অনেক দুঃখ হচ্ছে আমার। সব কিছু আমি ভিডিওতে বলবো ডিটেলস। যদি আপনারা জানতে চান অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে অল নোটিফিকেশন অন করেননি, অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন, লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। ভিডিও শুরুতেই চলুন চলে আসা যাক ফাতেহা নাজনীনের দিকে এবং তার মা নাজমা বেগমের দিকে। আসলে তাদেরকে নিয়ে আমি কী বলতে চাই বা কী বলবো সেটাকে আমি ক্ল্যারিফাই করে দিচ্ছি। প্রথমত আপনারা জানেন ফাতেহা নাজনীন তার মাকে নিয়ে একটা ভিডিও দিয়েছে। আসলে ফাতেহা নাজনীনের কাজে থেকে এটা, যখন কোনো কন্টেন্ট পায় না তখন বিভিন্ন ধরনের কন্টেন্ট খোঁজার একটা চেষ্টা করে। তো সে একটা কন্টেন্ট পেয়েছে, সে মানুষের কমেন্ট সেকশনে গিয়ে গিয়ে খোঁজ করে দেখলো, একটা কমেন্ট এসেছে, সবাই বলছে যে মানে নিজের দাদিকে ছাড়া কিভাবে ম্যারেজ ডে পালন করবেন, তানজিলাকে বলেছে আর কি সবাই। আসলে এই কমেন্টটা আমার কাছেও এসেছিল, হয়তো ফাতেহা আমার কমেন্ট থেকে দেখেছি কিনা আমি জানি না। তো যাই হোক, ফাতেহা বলেছে এটা নাকি বাপ্পি চ্যানেলে কমেন্ট এসেছে। তো ওই কমেন্টের ভিত্তিতে ফাতেহা একটা ভিডিও বানিয়েছে তার মাকে নিয়ে। কি বানিয়েছে? বাপ্পি দিশা হয়তো ভাববে যে ফাতেহা নাজনীন তাদের পক্ষ হয়ে সাফাই গেছে, কত ভালো কথা না। শিক্ষিত মার্জিত মানুষ, বিবেকবান মানুষ একবারই বুঝে যাবেন এক ধাক্কাতেই যে ফাতেহা নাজনীন আসলে বাপ্পি আর তিশাকে রোস্ট করতে বসেছিল। একদম মাখন দিয়ে রোস্ট করেছে, কোনো তেল না, একদম সুপার
কি বলে একদম ননিযুক্ত মাখন দিয়ে রোস্ট বানিয়েছে আর কি বাপ্পি আর তিশাকে। আসলে কিভাবে বানিয়েছে সেই রেসিপিটা আজকে আমি শেয়ার করছি আপনাদের সাথে, কিভাবে করে মাখন দিয়ে রোস্ট বানাতে হয় ফাতেহার মতো। আসলে যেটা হয়েছে দর্শক, ফাতে এবং তার মা ভিডিও দিতে বসেছে, শুরুটা করেছে বাপ্পি তিশার একটা দোষ দিয়ে। সে দোষটা আমি একটু পরে বলবো। তো আপনারা সবাই জানেন তানজিলার কিন্তু একটা বিবাহ বার্ষিকী হতে যাচ্ছে আগামী ডিসেম্বরের শুরুতে আর কি। সাকিবের সাথে তার প্রথম বিবাহ বার্ষিকী। তো আমার কাছে তাজ্জব লাগছে। এটা বিবাহ না দর্শক, বিবাহ বার্ষিকী, 1 বছরের পূর্তি উদযাপন করবে, ঠিক আছে? এই 1 বছর পূর্তি উদযাপন করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে 2 মাস আগে থেকে। ভাই, মানুষ একটা বিয়ের প্রস্তুতিও 1 মাস আগে থেকে নেয় না, 20-25 দিন আগেও নেয় না, 10-15 দিন আগে থেকে নেয়। আর আপনারা সামান্য একটা ম্যারেজ অ্যানিভার্সারির প্রস্তুতি 2 মাস আগে থেকে নিচ্ছেন। আমি এটা মানতেই পারছি না দর্শক। মানে তারা কতটা এটা নিয়ে সিরিয়াস, তারা এটাকে কত বড় কিছু মনে করছে না, ভেবে দেখবেন। আসলে কেন ভাববে না বলুন, কেন ভাববে না বলুন? যারা জীবনে মানে নুন আনতে পান্তা ফুরায় এরকম একটা অবস্থা, ঠিক আছে? তো তাদের অবস্থা মানে এখন এরকম হয়েছে আঙ্গুল ফুলে কলা গাছের মতো, তারা তো এরকম করবেই, এটাই স্বাভাবিক। এটা তো করবেই তারা মূল্য কি বুঝবে? তো তানজিলা তার 1 বছরের ম্যারেজ অ্যানিভার্সারি পালন করতে যাচ্ছে, এটাকে অনেক হাইপ ক্রিয়েট করছে, অনেক কিছু হয়ে যাবে এখানে, অনেক ধ্বংসাত্মক লীলা খেলা চলবে। কীরকম লীলা খেলা চলবে সামনেই দেখতে পারবেন আপনারা। তো এই জন্য তারা প্রস্তুতি নিচ্ছে আগে থেকে। তো সবার মনে প্রশ্ন ছিল যে নাজমা বেগমকে ছাড়া কেমনে করছে। আসলে নাজমা বেগম মানে ফাতেহার মা বা বাপ্পির মা, সে কিন্তু চলে আসবে এই মাসের শেষে, হয়তো ঢাকাতে পাবনা চলে যাবে। তো সে থাকবে, উপস্থিত থাকবে, ইট ডাজন্ট আ বিগ ডিল, এটা আসলে বড় একটা ফ্যাক্ট না। কিন্তু ফ্যাক্ট হচ্ছে তানজিলা আসলে এগুলো কী করতে চাইছে, এইটা নিয়ে ফাতেহা রোস্ট করেছে। কীভাবে করেছে? ফাতেহা একটু অন্যভাবে গল্প বলেছে। সে বলেছে, আমাকে রাশিদা ভাবিও বলেছে যে তোমারও তো সামনে ম্যারেজ অ্যানিভার্সারি আছে, তুমিও একটা কাজ করো, তুমি নতুন করে সাজো, বউ সাজো, আমরা হলুদ দিই, সব কিছু করি, মজা করো। ফাতেহা বলছে, কেন আমি হলুদ দেবো? আমার কি হলুদ হয়নি? আমার তো বেশি হলুদ হয়েছে, আমার হলুদ অনুষ্ঠান হয়েছে, ক্ষীর খাওয়ার সময় হয়েছে, সবই হয়েছে, তা আমি আবার কেন হলুদ করবো? একবার তো হয়েছে, আর এগুলো ভালো লাগে না এখন। তো ইনডিরেক্টলি ফাতেহা কিন্তু বুঝিয়ে দিয়েছে গায়ে হলুদ একবার করলে দ্বিতীয়বার তো করার প্রয়োজন পড়ে না। হ্যাঁ, ম্যারেজ অ্যানিভার্সারি নিজেরা একটু উদযাপন করতে পারে, খুশি হতে পারে যে 1 বছর সেলিব্রেট করতেই পারে, কিন্তু আবার নতুন করে বিয়ে করব, আবার গায়ে হলুদ পরবো, আবার বিয়ে করবো, এগুলো কোন ধরনের মানে পায়তারা আর কি, ফাইজলামি আর কি বলবো, ফাইজলামি, টোটালি ফাইজলামি, ঠিক আছে? টোটালি ফাইজলামি। তানজিলা সে নতুন করে আবার বিয়ে করবে, আবার গায়ে হলুদ পরবে, আবার মেহেদি পরবে, আবার শাড়ি কিনবে, আবার নতুন নতুন করে ড্যান্সের মুভ দিবে, শর্টস ভিডিও বানাবে। এটা হচ্ছে একটা ব্যবসার প্রসিডিওর, একটা প্রসেস, ঠিক আছে? তো ফাতে এটাই বলেছে এগুলো তো দরকার নেই, আমাদের সময় এগুলো ছিল না, এখন আবার কে করে? এত এত কিছু তো দরকার নেই আসলে। আমার একটা কথা দর্শক, আসলে একটা ম্যারেজ অ্যানিভার্সারি এভাবে করে কেউ করে কিনা আমার জানা নেই, মানুষ ঠিকমতো দিন এনে বাজার খেতে পারে না দর্শক। আপনারা, ইয়েস, আমি আপনাদেরকে বলছি দর্শক, এবং দেখুন আমার আঙুলটা আমি আপনাদের দিকে আঙুল তুলে বলছি দর্শক, আমি এভাবে কখনো কথা বলি না, আমি আপনাদের দিকে আঙুল তুলে বলছি, আপনাদের জন্য আজকে তারা এই স্পর্ধাটা পেয়েছে। আজকে আপনারা যদি তাদের ভিডিওগুলো এইভাবে করে না দেখতেন, কখনোই তারা এই সাহস করতো না। তাদের নুন আনতে পান্তাই ফুরো। তা সাকিব কবে তানজিলকে লাথি দিয়ে বেড়ে দিত? তো সাকিব তো সংসারই করতো না তানজিলার সাথে। সাকিব সংসার করছে খালি পয়সার জন্য। সাকিব তো লোভী ছেলে, আপনারা কি এখনো বুঝতে পারছেন না দর্শক? আর তারা 1 বছর পূর্তি করবে না কেন? তাদের তো বিয়ে টেকে না। এই জন্য চিন্তা করে ভাই 1 বছর পূর্তি হয়েছে, বিয়েটা মানে অ্যানিভার্সারি পালন করে নেই, আবার কবে না কবে বিয়েটা ভেঙে যায়, ঠিক তো নেই। তো ঘটনা হয়েছে দর্শক, যেটা বলছিলাম মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেহা প্রথমত এটা রোস্ট করেছে যে ভাই আমাদের সময় এগুলো ছিল না, আমরা এগুলো করিনি, এগুলো তো আসলে খরচ, এগুলো ওয়েস্ট অফ মানি, এগুলো তো দরকার পড়ে না, ঠিক আছে? এটা ফাতেহা কিন্তু বলে দিয়েছে যে তানজিলাকে, যেগুলো আসলে কোনোভাবেই করার প্রয়োজন পড়ছে না। আর ওখান থেকে পাশে যে ফাতের মা বসা ছিল, যখন ফাতে কথাগুলো বলছে আপনারা দেখবেন, মানে উনি একটু পর মুখ ভেঙা ছিল, মানে তার পছন্দ হচ্ছিল না। ফাতে একটা করে কথা বলে সে মুখ ভেঙচি মারে, মানে তার পছন্দই হচ্ছে না যে তানজিলা এগুলো করবে। মজার একটা ঘটনা জানেন দর্শক, ফাতেহার মা মানে নাজমা বেগম, তিনি কিন্তু 6 মাসের ভিসা নিয়ে গিয়েছিল মালয়েশিয়াতে, মানে মোটামুটি 6 মাসের মতো থাকবে। কিন্তু অবাক করার মতো ঘটনা হচ্ছে এইটা, তানজিলা, আপনারা জানেন যে আমি আমার সর্বশেষ 2-1 ভিডিওতে বলেছিলাম যে তানজিলা এখন
তার দাদির অনুপস্থিতিতে পাবনার বাড়িতে এন্ট্রি মেরেছে। এই যে এন্ট্রি মেরেছে এটা তো এখন নাজমা বেগম দেখছে, তার সহ্য হচ্ছে না যে তার ঘরে এখন একটা পালক সন্তান এভাবে ঘোরাঘুরি করবে, এটা সে মেনে নিতে পারছে না। এই জন্য এখন 6 মাসের ভিসা ক্যান্সেল করে সে 2 মাসের মাথাতে এখন বাংলাদেশে রিটার্ন করবে, সে ফাতেহার সাথে থাকবে না। মানুষ এখন অস্থির হয়েছে কবে সে বাংলাদেশে আসবে। আসা মাত্র সে সবার আগে কী করবে জানেন? সবার আগে তানজিলের যে চুলটা আছে, চুলটাকে আগে বাম হাত দিয়ে মুষ্টিবদ্ধ করবে, নাজমা বেগম মুষ্টিবদ্ধ করে। দর্শক, আমি যে কথাগুলো বলছি না, শুধু শুনবেন না, একটু ইমাজিন করবেন, ভালো লাগবে। মেন্টাল স্যাটিসফাইড, মানে একটা স্যাটিসফ্যাকশন পাবেন, যেমন আমি পাচ্ছি। কি করবে আমি বলি, এবং আপনারা কল্পনা করুন নিজেদের সাথে। নাজমা বেগম চুলের মুষ্টিটা বাম হাত দিয়ে ধরবে, ডান হাত দিয়ে না, কারণ ডান হাতের কাজ আছে আরও। বাম হাত দিয়ে চুলটাকে মুষ্টিবদ্ধ করবে, ডান হাত দিয়ে গলাটাকে চেপে ধরবে, তারপর ঘুরাবে, তারপর ডান পা দিয়ে একটা কিক মারবে ডান পাশে, পিছন সাইডে, পিছুয়ারাতে, এবং বাম পা দিয়ে বাম পাশে একটা কিক করবে, এবং পরে আবার ডান পা দিয়ে দিবে, আবার বাম পা দিবে, এবং কয়েকটা দেওয়ার পরে ধাক্কা দিয়ে বের করে দেবে, তুই চলে যা। এবং তানজিলা সাকিব কিনে তাড়াতাড়ি ভেগে যাবে। এই হচ্ছে গিয়ে নাজমা বেগমের চাওয়া আর কি। সে এখন কোনোভাবেই তানজিলাকে তার ঘরে টিকতে দিতে চাইছে না। সে এখন অস্থির হয়ে গেছে যে তানজিলা তার ঘরে কেন এসেছে। সে পছন্দই করে না যে তানজিলা তার ঘরে আসবে বা থাকবে, এটা নাজমা বেগম টোটালি পছন্দ করে না। আচ্ছা, সে যাই হোক দর্শক, যেটা বলছিলাম, এখানে বাপ্পির মা নাজমা বেগম সে 6 মাসের ভিসা করে সে এখন 2 মাসের মধ্যে বাংলাদেশে রিটার্ন করছে শুধুমাত্র তানজিলাকে বাসা থেকে তাড়ানোর জন্য। মানে সে এখন কোনোভাবেই পছন্দ করবে না। একটা পয়েন্ট বলেছি, মুখ ভ্যাঙ্গা ছিল, এটাও বলেছি। দেন আপনাদেরকে এটাও জানিয়েছি ফাতিহা কিন্তু সাইলেন্টলি তাদেরকে কীভাবে রোস্টিং করেছে। আচ্ছা, মুদ্রা কথাতে আসি। আপনারা একটা জিনিস জানেন দর্শক, যে বাপ্পিরা কিন্তু মালয়েশিয়া থেকে অনেক আগেই ঢাকাতে এসেছে। ঢাকা থেকে দেন তারা সামনে বিয়েটি সেরে তারা পাবনাতে গিয়েছে। আচ্ছা, পাবনাতে যে গিয়েছে তারা তো পুরো বাড়ি পরিষ্কার করিয়েছে, তাদের দোতলা ঘরটা সবই পরিষ্কার করেছে। কিন্তু আমার কথা, এই যে নাজমা বেগমের ঘর, মানে যে বাপ্পির মায়ের যে ঘর নিচতলাতে, এর কি পরিষ্কার করা দরকার ছিল না তাদের? আপনারা কি মনে করেন? একটা ঘর যখন অনেকদিন পর্যন্ত বদ্ধ থাকে, সেখানে কিন্তু একটা আলাদা গ্যাস তৈরি হয়, এবং পাশাপাশি এই গ্যাসের পাশাপাশি কিন্তু অনেক ঝুল টুল ময়লা টল্লা থাকে, এগুলো তো পরিষ্কার করা উচিত। একটা বুড়ো মানুষ, সে আসবে সামনে রিসেন্টলি, ঘরটা ময়লা থাকলে তো সেও তো অসুস্থ হয়ে যেতে পারে। এখানে বাপ্পির মা একটা ইনফরমেশান দিয়েছে যে বাপ্পির কাছে কিন্তু তার মায়ের ঘরের আলাদা চাবি আছে, এবং আপনারা জানেন বাপ্পিদের বাসায় কিন্তু পারুল খালা নামে একজন মহিলাও কিন্তু কাজ করে। তো এখানে তো আসলে বাপ্পির মা তিশাকে ফোন দিয়ে এটা বলেনি যে বৌমা তুমি তো আমার রুমটা পরিষ্কার করে দাও, ঝাড়ু দিয়ে দাও, বলেনি। এটা তো বাপ্পির নিজের দায়িত্বে, নিজ দায়িত্ব উচিত ছিল পারুল খালাকে ডেকে এনে বলা, খালা একটু মায়ের রুমটা পরিষ্কার করে দিন, অনেকদিন হয়েছে ঘরে ধুলাবালি পড়েছে, মা আসবে, পরিষ্কার করে রাখুন। বলতে পারতো তো, বলেনি। এই জিনিসটা ফাতে কিন্তু অন্যভাবে দোষ ধরেছে। কিভাবে? সে বলছে ভাইয়ারা নিচে যায় না, নিচে আসে না, তারা তখন দোতলাতেই থাকে, তো নিচে ময়লা টলা হয়েছে, অনেকদিন না থাকলে যা হয় আর কি। এটা আগে বলে নিয়েছে যে অনেকদিন ছিল না, এই জন্য ধুলা পড়ছে, কিন্তু খোঁচাটা ইনডিরেক্টলি দিয়ে দিয়েছে। কীভাবে দিয়েছে জানেন? সে বলছে ভাইয়ের কাছে একটা মায়ের রুমের চাবি থাকে, ভাইয়া নিচে যায়ও না, তখন আবার বাপ্পিরা বলছে যায় তো, খালি হোন্ডা রাখতে যায়, পানি নিতে যায়, আর কোনো কাজে যায় না। আচ্ছা, তার মানে ফাতেহার দুটো ক্লু দিয়ে দিল যে মায়ের রুমের চাবি বাপ্পির কাছে আছে, আবার বাপ্পি মাঝে মধ্যে নিচেও যায়। তো এতটুকু যেহেতু যায়, রুমটাকে একটু পরিষ্কার করিয়ে দিতে পারে না পারুল খালাকে দিয়ে বা অন্য কোনো লোকজনকে দিয়ে? বলা তো হয়নি বাপ্পিকে পরিষ্কার করতে, অন্য লোক দিয়ে করাক, বাট করায়নি। এটা কিন্তু চরম দোষ করেছে। হ্যাঁ, আমি মনে করি হ্যাঁ বাপ্পির মা খারাপ, ভালো মানুষ না, খারাপ মানুষ, সবই বুঝলাম, বাট ভাই দিন শেষে একটা মুরব্বী মানুষ। আমরা তোকে চাবো না যে এই বয়সে একটা মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে বসে সাফার করুক। এখন যুগটা খারাপ। যুগ খারাপ কেন দর্শক? আমরা জানি যে এখনকার যুগে যে ফ্লু ভাইরাসগুলো আসে, এই ফ্লুয়ের রোগগুলো কিন্তু অনেক খারাপভাবে অ্যাটাক করে মানুষকে। আর বিশেষ করে একটা যদি ওল্ড এজের পিপল হয় বা যদি এরকম এক্সট্রিম এজের কোনো মানুষ হয়, তাদেরকে কিন্তু মানে এই রোগগুলো কিন্তু সহজে ছাড়তে চায় না, দেখা যায় একদম জীবন হুমকির মুখে পড়ে যায়। হ্যাঁ, মানুষটা খারাপ হতে পারে দর্শক, কিন্তু কোনোদিন তো আমরা এই কামনা করবো না যে মানুষের বিছানায় অসুস্থ হয়ে পড়ুক। এটা তো আসলে আমরা শত্রুর জন্য কামনা করবো না। সো দিন শেষে মানুষ তো বৃদ্ধ, এটা বুঝতে হবে। বাপ্পির মা কিন্তু যথেষ্ট বয়স্ক মানুষ, তো মানুষের দোষ গুণ সেটা আলাদা হিসাব, বাট বাপ্পির এই কাজগুলোর জন্য তো তার মা অসুস্থ হয়ে যেতে পারে। আসলে তিশা তো চায় এটা, যে নাজমা বেগম অসুস্থ হয়ে বিছানাতে পড়ে যাক বা হসপিটালে চলে যাক, তারপর কোনো একটা দুর্ঘটনা ঘটুক, পুরো বাড়ির রাজত্ব সে করবে এবং তানজিলাকে তার ঘরে নিয়ে আসবে। কী করবে? তানজিলাকে নিচতলা রাখবে, সে দোতলা থাকবে, পুরো বাড়িটা তানজিলার হয়ে যাবে। মানে তিশার প্ল্যান হচ্ছে কি এটা। কিন্তু নাজমা বেগমের কথা একটা, এই বাড়িতে যতদিন সে জীবিত আছে তানজিলা থাকতে পারবে না, কারণ
বাপ্পির বাবা এটা চায়নি। বাপ্পির বাবা জীবিত থাকাকালীন তানজিলা কোনোদিন পাবনার নামটা উচ্চারণ করতে পারেনি, এবং নাজমা বেগমও সেটা চেষ্টা করছে, কিন্তু সে যদিও বাপ্পির সাথে কথায় পারে না, চেষ্টায় পারে না। তারপর যতটুকু পেরেছে ঘর থেকে কিন্তু তাড়িয়েছে বিয়ে করি। এরপর বিয়ের পর কিন্তু আসতো না তানজিলা খুব একটা। এখন আবার নতুন নতুন আসা শুরু করেছে, যেহেতু নাজমা বেগম বিদেশে আছে, মানে মালয়েশিয়াতে আছে। দেখুন, তানজিলের তো দরকার নেই, সে 2 মাস 3 মাস পরে তার অ্যানিভার্সারি, এখন থেকে সে কেনাকাটা শুরু করবে তার মায়ের বাসা থেকে। এগুলো একটা ফাইজলাম, একটা পায়তারা আর কি, আর কিছুই না দর্শক। আমি কিন্তু দর্শক আপনাদেরকে সাকিবের বিষয়গুলো অনেকবার তুলে ধরেছিলাম, যে সাকিব কী পরিমাণ রাক্ষস, জলহস্তি, ঠিক আছে, ফ্রিজিয়ান জাতের গরু, অনেক কিছু বলেছিলাম, লজ্জা দিতে পারিনি। আমি নিজে লজ্জিত, এখন আমি নিজে লজ্জিত যে আমি সাকিবকে লজ্জা দিতে পারিনি, কারণ সাকিবের মতো এত খাদক আমি আর জীবনেও দেখিনি। সাকিব, আমি তাকে বলছি, তার উচিত তার বাহুগুলো দেখা, সাকিবের উচিত তার পেটটুকু দেখা, তবলা হয়ে গেছে। সবচেয়ে বড় বিষয়, সাকিবের উচিত তার বুকগুলো দেখা। আমারই লজ্জা লাগে সাকিবের, মানে কি বলবো দর্শক, সাকিবের উপরের অংশ দেখলে আমারই লজ্জা লাগে। এইটা কি পুরুষ মানুষ? ভয় পেয়ে যায় মাঝে মধ্যে দেখলে, এটা কি পুরুষ মানুষ? এর বেশি কিছু বলতে চাই না, বললে আমি আবার লজ্জা পাবো, সো এটাকে এখানে স্কিপ করতে চাই। এত খেতে পারে, আসলে খাবে না কেন? আসলে মায়া লাগে সাকিবের জন্য মাঝে মাঝে। আসলে বিয়ের আগে তো খাইনি, টাকা পয়সা পাইনি, কাজ কাম করতে পারিনি, একটা বিকাশের দোকানদার ছিল, লেখাপড়া অতটা করতে পারিনি। এখন বিয়ে করেছে টাকার খনি, তানজিলা নামক একটা আলাদিনের চেরাগ। এখন তানজিলাকে ঘষে আলাদিনের প্রদীপের মতো, আর টাকা ফুরফুরিয়ে বের হয়। সেটা দিয়ে আইফোন কেনে, সেটা দিয়ে ব্র্যান্ডের প্যান্ট পরে, মানে আগে তো একটা প্যান্ট পরে 10 দিন চালাতো, এখন ইজি থেকে তারপর ব্র্যান্ডের সব থেকে প্যান্ট কেনে 3000 2000 টাকা দিয়ে। সামর্থ্য তাকে ছিল না, বইয়ের টাকা চলে, সম্মান নাই। যত এগুলো করেন, যতই ভালো ভালো সকালত পূরণ করে দামি দামি জিনিস পরেন, মূল্য নেই। দিন শেষে কোনো এক সময় একটা পুরুষ মানুষ হয়ে বিছানাতে বালিশ দিয়ে যখন শুবেন, চোখটাকে বন্ধ করবেন আর ভাববেন যে আমি তো আমার বইয়েরটা খাচ্ছি, লজ্জাতে দেখবেন কাচুমচো দেওয়া লাগবে। লুঙ্গি খুলে দেখবেন মুখ ঢেকে রেখেছেন, ওইদিকে দেখবেন নিচের সাইড উদাম হয়ে গেছে। কিন্তু আপনাদের মধ্যে পুরুষের লজ্জা লাগবে না, কারণ আপনি তো পুরুষ মানুষই না, আপনি পুরুষই না। আমি এটা আপনাকে লিখিত দিচ্ছি, আপনি পুরুষ মানুষই না। আপনার পুরুষ কিনা আমি বলবো আপনি টেস্ট করে আসুন, কি আপনি ফিজিক্যাল টেস্ট করে আসুন না যে আপনি পুরুষ মানুষ কিনা। কারণ একটা পুরুষ মানুষ বইয়ের টাকা খাবে নির্লজ্জের মতো, এটা আমি কোনোদিন দেখিনি। আর এতটা খেতে পারেন। আজকে আবার কেন সাকিবকে নিয়ে বললাম দর্শক, কারণ যে মানুষের খাবার নিয়ে এত সমস্যা, তিশাও পছন্দ করে না সাকিবের এত খাওয়া, সে মানুষটা গিয়ে এখন শ্বশুরবাড়িতে পাঙ্গাস মাছের মাথা খোঁজ করছে। তার পাঙ্গাস মাছের মাথা কই? হাস্যকর ছেলে তো আপনি ভাই। আপনাকে পাঙ্গাস মাছ খেতে দিয়েছে, আপনি মাছ খেয়ে উঠে চলে আসবেন, আপনি আবার মাথা খুঁজছেন। আপনি কি ভাই? আপনি কি মন্ত্রী না আপনি মিনিস্টার, নাকি আপনি উপদেষ্টা? আপনি কি? আপনার কোনো সম্মান আছে? তিশা আপনাকে সম্মান দেয়, আপনাকে মূল্য দেয়, আপনাকে গোনাতে ধরে? আপনাকে তো গোনাতেও ধরে না। তিশা যদি পারুল খেলার নামও দিনে 2বার নেয়, আপনার নাম তো সেটাও নেয় না। আপনাকে গোনাতেও তিশা ধরে না। আপনি আবার সেই বাড়িতে গিয়ে পাঙ্গাস মাছের মাথা খুঁজছেন। আমার মাথা কই? মাথা কে খেয়ে ফেললো? আপনি কি মাথা খাওয়ার মতো কোনো কাজ করেছেন যে আপনাকে মাথা খাওয়াবে? আগে সেরকম কাজ করে দেখান। যোগ্যতা নিতে আপনার আবার চান কীভাবে? লজ্জা লাগে না? শ্বশুরবাড়ির দিকে মানে পাঙ্গাস মাছের মাথা খোঁজ করেন কেন? খাওয়াইনি বাপের বাড়িতে, শ্বশুরবাড়িতে খোঁজ করছেন? করতেই পারেন, হয়তো টাকার অভাব ছিল। হ্যাঁ, শ্বশুরবাড়িতে এগুলো দেখেছেন, লোভ সামলাতে পারছেন না। আপনি তো লোভী ছিল, অনেক আগেই বলেছিলাম। শেষে মানে এখন সেই সাইডটা আমি স্কিপ করছি। আপনাকে নিয়ে কথা বলতে আমার নিজেরও লজ্জা লাগে, কারণ আমি ভাই পুরুষ মানুষ, আমি পুরুষ মানুষকে নিয়ে কথা বলবো। আপনাকে নিয়ে কথা বলতে আমার লজ্জা লাগে। তো যাক দর্শক, এরকম লোভী ছেলেদের কিনে আমরা কথা না বলি, চলে আসি মিমের দিকে। মিম কিন্তু অনেকগুলো কথা আছে দর্শক, দুর্দান্ত অনেকগুলো মিমকে নিয়ে কথা আছে। ছোট্ট একটা কথাকে বলে নিই, আপনারা দেখেছেন শারমিনার রাজ মিমদের বাসাতে ঘুরতে এসেছে, মানে বেড়াতে এসেছে, ভালো কথা, ওয়েল। আচ্ছা, মিম তার কি উচিত? মিমের কি উচিত না যে যেহেতু বাসাতে রাজ এসেছে, একটা পর পুরুষ এসেছে, অ্যাটলিস্ট শালীনতা বজায় রাখা, ভালো পোশাক আশাক পরা? ভাই ভালো পোশাক আশাক না পড়ুক ভাই, বুঝলাম, তাই বলে ভাই গেঞ্জি প্যান্ট, তা আবার গেঞ্জি প্যান্টের মধ্যেও তো শালীনতা আছে ভাই। বাসাতে এই দোকানপাটে দেখা যায় মহিলাদেরও যে গেঞ্জি আছে, সেই গেঞ্জিরও অনেক ধরন দেখি, ছোট বড় লং অনেক গেঞ্জি থাকে। লম্বা গেঞ্জিও না দর্শক, শর্ট গেঞ্জি, বুঝবেন, শর্ট গেঞ্জি। যেই গেঞ্জিটা মিম পরার পরে মিমের কোমর পর্যন্ত ঢাকেনি,
কোমরটা পর্যন্ত গেঞ্জিটা আসেনি, এর আগেই গেঞ্জি শেষ। পরেছে একটা ট্রাউজার। দর্শক কি বলবো দর্শক, এই যে এখন বলছি, বলতে গিয়েও দর্শক আমার লজ্জা লাগছে। কি যে ট্রাউজারটা পরেছে দর্শক, না কোনো পায়জামা, না কোনো প্লাজো, কিচ্ছু না, পরেছে একটা গেঞ্জি কাপড়ের ট্রাউজার। বুঝতেই পারছেন ওই ট্রাউজারগুলো পরলে কেমন হতে পারে দর্শক। ট্রাউজারগুলো একদম লেগে লেগে থাকে গায়ে চামড়ার সাথে। আর মিমের যে শরীর, ওই শরীরের সাথে পায়জামাটার নিতে পারছে না, স্ট্রেচ ফিল করছে, মানে করছিল আর কি। জামাটা, পায়জামাটা দেখলাম যে আরেকটু এদিক থেকে নড়লেই পায়জামাটা পটাশ করে ফেটে যাবে, এরকম একটা অবস্থা, ফেটে যাবে পায়জামাটা। এরকম একটা শরীর বানিয়েছে মিম, এবং এটা পরে আছে, উদাম করে রেখেছে। আবার পিছুয়ারাটা কি বলছে দর্শক বুঝবেন, ভদ্র ভাষায় বলছি। মিম পিছুয়ারাটাকে উদাম করে রেখেছে। কেন উদাম করে রেখেছে, এরকম খোলা রেখেছে? বাসাতে রাজ আছে, রাজকে দেখাতে হবে আমার পিছন সাইডটা দেখো। আবার রাজও চালাক, রাজও তার গেঞ্জিটা খুলে ফেলেছে এবং বলে দিচ্ছে ইনডিরেক্টলি, আমি দেখেছি, এই জন্য আমিও আমার গেঞ্জি খুলে ফেলেছি। মানে দুজনের মধ্যে এখন মিষ্টি মিষ্টি সম্পর্ক তৈরি হচ্ছে। মিম রাজকে বলে আমার সাথে রাজের অনেক মিল, রাজকে ভালো দেখা যায়। আসলে রাজের সাথে এখন মিমের একটু ফ্লার্টিং ডিস্টিং শুরু হচ্ছে। ওই ডিস্টিং বলে না, ওটা শুরু হচ্ছে আর কি রাজের সাথে। কোন দিনে আবার দেখবো জামাই বদল হয়ে যায়, সেটারও অপেক্ষায় থাকবো। ওই যে বিভিন্ন ভারতীয় কলকাতা মুভি থাকে তো, পোস্টারে দেখি জামাই 420, ঠিক ওইরকম লেভেলের। কোন দিন দেখবো জামাই বদলে গেছে, বাবু জায়গায় রাজ বসে আছে। সে যাই হোক, সেগুলো খুব একটা বড় বিষয় না, এগুলো তাদের নিত্যদিনের বিষয়। জামাই বদল, শারমিনের জামাই কখনো দেখি বাবু, কখনো দেখি বাপ্পি, কখনো দেখি না আরিফ। মানে এটা আমি কিন্তু আবার ওই শাহিনের বউ শারমিনের কথা বলছি। মানে ওদের জামাইটা বদল হতেই থাকে সবসময়। যেমন খুকির তো একটা পার্মানেন্ট জামাই বাপ্পি, এরকম একটা অবস্থা। তো তাদের জামাই বদল হতেই থাকে। সো এই সমস্ত জিনিস তাদের কাছে নর্মাল, এগুলো নিয়ে আসলে তাদেরকে লজ্জা দিয়ে লাভ নেই। যেটা মেন বিষয় সেটা হচ্ছে আবদিয়া কিনে দর্শক। সেটা আসলে যখন আমি বলছি আমার বলতেও খারাপ লাগছে, মায়া লাগে আবদিয়ার জন্য। আমি যে কথাগুলো বলবো দর্শক, এখন এই কথাগুলো আমি বলবো না জাস্ট আপনারা লিসেন করেন, শুনেন না। আমার এই কথাগুলো আপনাদের এখন ইমাজিন করতে হবে, কল্পনা করতে হবে, বাস্তব ভাবতে হবে, তখন আপনারা ফিল করতে পারবেন। রাজ, শারমিন, মিম, বাবু সব একসাথে আছে। রাজ শারমিন ঘুরতে এসেছে মিমের বাসায়। তো মিম তাদেরকে খাওয়াবে ভালো মন্দ, বাজার করিয়েছে বাবুকে দিয়ে। ভালো কথা, বাবু বাজার থেকে এসেছে, আবদি এসেছে বাবুর কাছে, খুবই মিষ্টি করে কথা বলছে আবদিয়া। বলে বাবা বাবা, বাবু সাড়া দেয় না। তখন আবদিয়া বলে বাবা জুস কি তুমি আনোনি? বাবু উত্তর দেয় না। তারপরে যখন কয়েকবার প্রশ্ন করে আবদিয়া, তখন বাবু বলে আমার হয়তো অনেক বাজার ছিল, এই জন্য আমি রিক্সা থেকে নেমে তোমার জন্য জুস আনতে পারিনি। বাচ্চা মেয়ে কিছু বলেনি তুমি কেন জুস আনোনি আমার জন্য, কোনো জেদ ধরেনি, কোনো রাগ করেনি, কিচ্ছু বলেনি, মন খারাপও করেনি। হয়তো কষ্ট পেয়েছে, ধরা দেয়নি, ছোট মানুষ, আবেগ অনুভূতিটা কম থাকবে, এটাই স্বাভাবিক। দেন যেহেতু বাজার করেছে, ভালো মন্দ রান্না করা হবে দুপুর বেলায়। আমি কি দেখেছি জানেন দর্শক, সকালবেলায় নাস্তা রেডি করা হয়েছে, 4টা ডিম পোচ করা হয়েছে। মানুষ তো 4 জন না, মানুষ তো 5 জন। বাবু, মিম, আবদিয়া 3 জন, শারমিন আর রাজ 2 জন, টোটাল 5 জন। কিন্তু ডিম কেন 4টা পোস্ট করা হলো? কারণ আবদিয়াকে দেওয়া হবে না। তাহলে আবদিয়া খাবে কি সকালে ভাই, খাবে কি? একটা ডিম কি আপনাদের দিতে হিসাব করতে হয়? আমি এটা বুঝলাম না আসলে ঘটনাটা। একটা ডিম দিতে হিসাব করেন আপনি কিসের মা? আপনি কিসের মা? আপনি সন্তান পালেন কেন? দিয়ে দিন না ভাই অনাথ আশ্রমে, একটা অরফানে দিয়ে দিন আপনি আপনার সন্তানকে, খুব ভালো রাখবে তারা। কেন কষ্ট দিচ্ছেন? একটা সামান্য ডিমের হিসাব আপনারা করেন, একটা কত টাকা ডিম, 15-20 এই টাকাই তো। একটা নিজের মেয়েকে ডিম খাওয়াতে কৃপণতা করেন, আপনার টাকা থাকবে না কোনো দিন, মিলিয়ে নিন। আল্লাহ তাআলা আপনার টাকা একদম ধ্বংস করে দিবে। একটা সামান্য ডিম খাওয়াতে কৃপণতা করেন আপনারা, এই টাকা থাকবে না আপনাদের কাছে। দর্শক খুব খারাপ লাগে, একটা ডিম পোচ সকালবেলায় আবদিয়া পাইনি। তারা সবাই ধাম্বুস করে খেলো, 4টা হাতি মিলে খেলো বসে বসে, 4 জন হাতি, বাবু, মিম, শারমিন, রাজ, 4টা হাতি মিলে 4টা ডিম পোচ খেলো। আবদিয়া নাস্তাই খায়নি, তাকে নাস্তা খাওয়ানোই হয়নি, কেউ তাকায়ও নি তার দিকে একবার। পরবর্তী ঘটনা, দুপুরবেলাতে আসি। ভালো মন্দ রান্না করা হয়েছে, রোস্ট, ডিমের কোরমা, পোলাও, অনেক কিছু, গরুর মাংস, অনেক কিছু রান্না করা হয়েছে। এর মধ্যে দেখলাম রান্নার মাঝখানে মিষ্টি আনা হয়েছে।
খারাপ লাগে দর্শক, আমি জানি আপনারা ফিল করছেন না, বাট আমার খারাপ লাগছে বলতেও। তো আবদিয়া চেয়ারের উপর দাঁড়িয়েছে, মিম দই খুলেছে, মিষ্টি খুলেছে, তো আবদিয়া দইটা খেতে যাচ্ছিল। মিম রাগ হয়ে যায়, তুমি খাবা, তুমি খাবা, বলো আমাকে তুমি খাবা। মিম বলছে আবদিয়াকে, তো না আবদিয়া বলে হ্যাঁ খাবো। বলে তাহলে এইভাবে খেতে হয় না, আঙুল দেওয়া যাবে না, আমি দিচ্ছি। তারপরে মিম একটা প্লেটে করে দই দিল অল্প করে। আবদিয়া মিষ্টিও খেতে চেয়েছে এবং বাবু বলছিল মিষ্টি দিবা একটা। বাবু মিমকে বলছে একটা মিষ্টি দিবা, মানে কাকে? আবদিয়াকে। সাথে সাথে ভিডিও কেটে দিয়েছে, জাস্ট এতটুকু শুনে গেছিলো মিষ্টি, একটু মিম রাগ হয়ে বলেছে এবং ভিডিও সেখানে কেটে দেওয়া হয়েছে। মানে মিষ্টিটা আবদিয়াকে দেওয়া হয়নি, খালি একটু দই দেওয়া হয়েছে। কারণ মিষ্টি দিবে না মিম, মিষ্টির হিসাবও মিম করেছে, আবদিয়াকে দিব না। আবদিয়া যখন চেয়ারে দাঁড়িয়েছিল, একটা জিনিস দেখে দর্শক আমার খুবই খারাপ লেগেছে, আমার বাচ্চাদের জন্য খুবই মায়া দর্শক। দেখলাম কি আবদিয়ার কাঁধ থেকে জামা খুলে পড়ে যাচ্ছে, এরকম আমি আবদিয়াকে কোনোদিন দেখিনি দর্শক, কোনোদিনই দেখিনি। আবদি আগেও জামা কাপড় পরতো, আবদির জামা কাপড় না ফিট হতো। মিম এখন আসবে ভাষণ দিতে, বলবে আবদির এই জামাটা তার বয়সের তুলনায় বড় কিনেছে, এজন্য ঢোলা না ভাই, ঢোলা না ভাই। আবদিকে আমরা আগেও দেখেছি, আবদি এখন শুকিয়ে গেছে দর্শক, আবদি অনেক শুকিয়ে গেছে, একদম ক্যাকেকশিক হয়ে গেছে দর্শক। আপনারা ভালো করে দেখবেন, আবদি অনেক শুকিয়ে যাচ্ছে। একটা বাচ্চা মানুষের কাঁধ থেকে জামা খুলে পড়ে যাচ্ছে, বুক দেখা যাচ্ছে, পেট দেখা যাচ্ছে, কী পরিমাণ শুকিয়ে না গেলে হাতা খুলে যায় দর্শক। একটা আবার কল্পনা করে দেখেন তো, না খাওয়াতে খাওয়াতে বাচ্চাটার অবস্থা কী করেছে, এখন তার খেতেও ভালো লাগে না। একটা মানুষ দীর্ঘকাল না খেলে তার কিন্তু খাবারের প্রতি রুচিটা নষ্ট হয়ে যায়, আবদের এখন তাই হয়েছে। তো দুপুরে যেটা হয়েছে দর্শক, বাসাদের রোস্ট রান্না করা হয়েছে। আচ্ছা, একটা মুরগির রোস্ট কয় পিস হয় দর্শক? সবাই জানেন, কোয়ার্টার করে 4 পিস হয়, 2টা বুকের সাইড, 2টা রানের সাইড রোস্ট। তারা মানুষ তো 5 জন, এই জন্য আমি হিসাব করছিলাম, তারা তো মানুষ 5 জন। মিম কী করে আমি একটু দেখতে চাই, মিমের মতো জল্লাদ মায়ের অবস্থাটা আমি দেখতে চাই। ভিডিওটা আমি পুরোটা দেখলাম। কি দেখলাম জানেন? মিম 4টা রোস্ট বানিয়েছে এবং এবং লেট মি সে, মুরগির পজিশনে চিন্তা করুন, 4 পিস রোস্ট এবং মুরগির যে গলা থাকে না, মুরগি যারা কেটেছেন জানেন, গলার থেকে সাইডে যে একটু হাড়ের মাংস থাকে, ওই গলাটাকে আরেক পিস করেছে মিম। মানে মুরগি 2 হাতকে 2টা রোস্ট, মুরগি 2 পাকে 2টা রোস্ট, এবং ওই যে গলাটা বের হচ্ছে, গলা সেটকে ছোট্ট একটু কেটে 1 পিস বানিয়েছে, ওটাকে আরেকটা রোস্ট করেছে। এই 5 পিস। দুঃখ লাগে দর্শক, আমি মাদেরকে কেমন দেখেছি জানেন? মায়েরা তার নিজের প্লেটের খাবার সন্তানকে দিয়ে দেয়। মায়েরা নিজের প্লেটে ভালো মাংস পড়লে, রান পড়লে বা ভালো মুরগির পিস পড়লে সন্তানকে দিয়ে দেয়। এ কেমন মা দর্শক, কেমন মা? কেন বলছি জানেন? সবাই যখন খেতে বসলো, আবদিয়াকে প্রথমত তারা নিল না। আবদিয়াকে রুমের মধ্যে দেখলাম কি ফোন দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, আবদিয়া ফোন চাপছে বসে বসে, এবং তারা 4টা জলস্থি মিলে তারা খেলো বসে বসে, মিম, বাবু, রাজা, শারমিন 4 মিলে খেলো এবং 4টা রোস্ট হাম 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 করে খেয়ে ফেললো। আমি খালি চেয়ে দেখলাম, মিম তুই এটা কী করলি? মিম, আপনার একটা সন্তান আছে, আপনার একটা সন্তান আছে, আপনি মুরগি মাংসটা খেয়ে ফেলেছেন, আপনি আপনার সন্তানকে কী দিবেন? আপনার তো প্রথমত খেতে বসাই ঠিক হয়নি আপনার সন্তানকে ফেলে। আপনার উচিত ছিল আপনার সন্তানকে নিয়ে খেতে বসা, আপনি সেটা খাওয়ালেন না। অ্যাটলিস্ট আপনার সন্তানের জন্য মাংসটা রেখে দিতে পারতেন, আপনি গলাটা খেতেন, আপনি খেলেন না। কী করেছে জানেন দর্শক? ঘৃণা লাগছে বলতে, আমার ঘৃণা লাগছে এরকম মায়ের কথা বলতে। মিম ওই গলাটা দিয়ে চাপ দিয়ে খেতে দেখলাম। সবার খাওয়া শেষ, টেবিলে ময়লা আবর্জনা পড়ে আছে, হাফ হাফ কোক পড়ে আছে, তারপর সবার শেষে আবদিয়াকে একটা প্লেট দিয়ে অল্প একটু ভাত, মানে পোলাও, আর ওই গলাটা দিয়েছে খাওয়ার জন্য। বাচ্চা মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। কিভাবে সম্ভব দর্শক একটা বাচ্চা মেয়েকে কীভাবে কষ্ট দেওয়ার? কিভাবে সম্ভব আমি জানি না, আমি জানি না দর্শক। আরেকটা ঘটনা দেখলাম, ফ্রিজে ফান্টা রাখা ছিল বা মিরিন্ডা রাখা ছিল, আবদিয়া জানে সেটা খাওয়ার জন্য দৌড়ে গেছে একটু খাবে ফ্রিজ থেকে। তো যখনই আবদিয়া সেই বোতলটা ধরলো, মিম তাড়াতাড়ি করে বোতলটা নিয়ে টেবিলে রেখে দিল যাতে আবদিয়া না খেতে পারে, ওটা তারা খাবে, আবদিয়াকে দিবে না। এবং ঠিক ঠিক দেখলাম মিম সেটা আবদিয়াকে খেতে দেয়নি। মানে আমার কাছে এগুলো দেখার পর দর্শক খালি একটা কথা মনে হলো, মানে আমি কি মা জাতিটাকে কি আর বিশ্বাস করতে পারবো? হ্যাঁ পারবো, কারণ মা জাতি এরকম না। আমি মা জাতিকে দেখেছি কতটা স্যাক্রিফাইস করে, কতটা ত্যাগ করে, আমি দেখেছি। তাহলে মিমকে আমি কী বলবো দর্শক? আমি তো মিমের সাথে মায়ের সঙ্গটা কোনোভাবে মিল খুঁজে পাচ্ছি না, আমি কী বলবো আমি জানি না। এই প্রথমবার আমি ভিডিও করতে গিয়ে দেখলাম আমি মিমের সাথে কোনো কিছু কম্পেয়ার করতে পারছি না, আমি কোনো নাম দিতে পারছি না যে মিমকে আমি আসলে কী বলবো। আমি ফেল এখানে, আসলে আমি ব্যর্থ, কারণ এরকম আমি জীবনে দেখি না দর্শক। সো আসলে এই ধরনের মাকে কী বলে আমি জানি না।
যে তার সন্তানের সাথে এই পরিমাণ নির্যাতন করতে পারে? একটাবার দেখে আসবেন দর্শক ভিডিওগুলো মনোযোগ দিয়ে, তাহলে বুঝতে পারবেন। 5 জন মানুষ ডিম পোচ করেছে 4টা, 5 জন মানুষ রোস্ট বানিয়েছে 4টা। কারণ গলার রোস্ট কোনোদিন আমরা কেউ খাইনি দর্শক, আমি আমার এই জীবনে কোনোদিন গলার রোস্ট খাইনি, যেটাকে আবদিয়াকে দেওয়া হয়েছে। সো এগুলো কাউন্ট করবো না কোনোদিন। এক পিস মিষ্টি সেটা মিম তার সন্তানকে খেতে দেয়নি। কিরকম ডাইনি জল হচ্ছে আমি জানি না, আপনারাই বলবেন দর্শক। আর এই সমস্ত মানুষের ভিডিও দেখে তাদেরকে যারা ডলার দেন, লজ্জা হওয়া উচিত তাদের, যে আপনাদের টাকা নিয়ে তার আজকে ফুলে ফেপে এরকম হচ্ছে আর তার সন্তানটাকে এভাবে রেখে দিচ্ছে। আমি জানি না আপনারা কীভাবে সহ্য করবেন। আপনারা সহ্য করতে পারবেন ভাই, আমার কষ্ট লাগে, এই জন্য আমি 2টা কথা হলেও বলি, বাট আপনারা সহ্য করে যান। কারণ আপনাদের খারাপ লাগলে আপনারা তো কমেন্ট করতেন, আমি দেখতাম, হাতে কোনো 10-20 জন করেন পড়ি, বাট বাকিরা কারো কিছু মনে না হলে অবশ্যই আপনাদের হাত চলতো। তো যাই দর্শক, বেশি কথা বলবো না, আজকে এতটুকু ইনফরমেশন দেওয়া ছিল। সো আজকে ভিডিও আমার এই পর্যন্তই। আচ্ছা, বেশি কথা বাড়াচ্ছেন, এখান থেকে বিদায় নিচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।